দীর্ঘদিন ধরে ঘটনাটি সংগ্রহ করেছি, অনেক কষ্ট করে লিখেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটির নাম দিতে পারেন আশেক জিনের আসর। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি যেভাবে শুনেছি আমি সেভাবেই বলার চেষ্টা করছি। বর্ষার শেষ দিককার এক বিকেল, মেঘ আর রোদের লুকোচুরি খেলায় আকাশটা কেমন যেন ফ্যাকাশে হয়ে আছে। থেকে থেকে ঠান্ডা বাতাস এসে লাগছে গায়ে। এমন দিনে মনটা এমনিতেই উদাস হয়ে যায়। আমাদের গ্রাম, নাম তার শিমুলতলি, নামের মতোই শান্ত আর সবুজ গাছগাছালিতে ঘেরা। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে আমি আর আমার বন্ধু রফিক এসে বসলাম গ্রামের শেষ মাথায় থাকা পুরনো বট গাছটার নিচে। এই জায়গাটা আমাদের খুব প্রিয়। এখান থেকে দিগন্ত জোড়া সবুজ ধান ক্ষেত দেখা যায়, আর তার উপর দিয়ে ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা। রফিক হঠাৎ মুখ খুলল, কিরে কিছু ভাবছিস নাকি? আমি একটা লম্বা শ্বাস ফেলে বললাম, না এমনি। দেখছিস আকাশটার দিকে কেমন যেন মন খারাপ করে। রফিক আমার কথায় কান না দিয়ে একটু অন্যমনস্ক ভাবে বলল, শোন একটা কথা বলবো, পারুলের ব্যাপারটা নিয়ে খুব চিন্তা হচ্ছে রে। পারুলের নামটা শোনা মাত্র আমার বুকের ভেতরটা কেমন ছ্যাঁক করে উঠল। পারুল আমাদের গ্রামের সবচেয়ে সুন্দর মেয়ে। শুধু সুন্দর বললে ভুল হবে, তার চেহারায় এমন একটা মায়া ছিল যা সহজে ভোলা যায় না। চাঁদের মতো গোল মুখ, ঘন কালো লম্বা চুল, সব মিলে যেন বিধাতার নিজের হাতে তৈরি প্রতিমা। গ্রামের প্রায় সব ছেলেরাই তাকে পছন্দ করত, কিন্তু পারুলের দিকে তাকানোর সাহস সবার ছিল না। তার বাবা মতিন চাচা গ্রামের প্রভাবশালী মানুষদের একজন, আর পারুল নিজেও ভীষণ শান্ত আর লাজুক স্বভাবের। আমি রফিকের দিকে তাকিয়ে বললাম, কেন, পারুলের আবার কি হলো? রফিক আমার দিকে একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলল, তুই তো জানিস ওর বিয়ের কথা চলছে, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। গত সপ্তাহেও একটা সম্বন্ধ এসেছিল, ছেলে পক্ষ আর ফিরে আসেনি। এর আগেও 3-4টে ভালো সম্বন্ধ ভেঙে গেছে। কেউ কোনো কারণ দেখায় না, শুধু বলে এই বিয়ে হবে না। কথা শুনে আমি অবাক হলাম না, কারণ এই গুঞ্জনটা বেশ কিছুদিন ধরেই গ্রামের বাতাসে ভাসছিল। পারুলের জন্য যে সম্বন্ধই আসতো, কোনো না কোনো অদ্ভুত কারণে সেটা ভেঙে যেত। কখনো ছেলে পক্ষ হঠাৎ করেই মেকে বসত, আবার কখনো এমন সব ঘটনা ঘটত যা স্বাভাবিক বলে মেনে নেওয়া কঠিন। আমি বললাম, এ তো নতুন কিছু না, কিন্তু তুই হঠাৎ এত চিন্তিত কেন? রফিক আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, কারণটা স্বাভাবিক না রে দোস্ত। গ্রামের লোকজন বলা বলি করছে পারুলের উপর আশেক জিনের আসর পড়েছে। আশেক জিন শব্দটা কানে আসতেই আমার গা শিরশির করে উঠল। ছোটবেলা থেকে দাদি নানীদের মুখে শুনেছি সব গল্প। জিন 2 প্রকারের হয়, ভালো জিন আর খারাপ জিন, কিন্তু আশেক জিন ছিল সবচেয়ে ভয়ঙ্কর। এরা কোনো মেয়ের প্রেমে পড়লে তাকে নিজের করে পেতে চায়। সেই মেয়ের জীবনে অন্য কোনো মানুষকে সে সহ্য করতে পারে না। কেউ যদি তাকে বিয়ে করার চেষ্টা করে, তবে তার উপর নেমে আসে ভয়ঙ্কর বিপদ। আমি রফিকের কথা উড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম, বললাম, দূর, এসব সেকেলে কথা। 21 শতকে এসে তুই সব জিন ভূতের গল্প বিশ্বাস করিস? রফিক আমার কথায় আহত হলো বলে মনে হলো। সে কিছুটা গম্ভীর হয়ে বলল, বিশ্বাস করতাম না যদি না নিজের চোখে কিছু দেখতাম। গত মাসে যে ছেলেটা পারুলকে দেখতে এসেছিল, নাম ছিল সম্ভবত আরমান, সে নাকি বাড়ি ফেরার পথে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। এর আগের সম্বন্ধ, সেই ছেলেটা নাকি হঠাৎ করেই মানসিক সমস্যায় ভুগছে, এখন প্রায় পাগল। রফিকের কথাগুলো আমার মনের ভেতর একটা অজানা ভয় ঢুকিয়ে দিল। আমি আর কিছু না বলে চুপ করে রইলাম। সূর্যটা তখন পশ্চিম দিকে ঢলে পড়েছে। চারিদিকে কেমন একটা থমথমে পরিবেশ। পাখিরাও বাসায় ফিরে গেছে, তাই কোনো কিচিরমিচির শব্দ নেই।
আমরা দুজন নিঃশব্দে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। বাড়িতে ফিরেও পারুলের চিন্তাটা মাথা থেকে গেল না। পারুলের বাড়ি আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়। ছোটবেলা থেকে তাকে দেখে আসছি, শান্ত, নম্র আর অসম্ভব মায়াবতী একটা মেয়ে। তার এমন পরিণতি হতে পারে এটা ভাবতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। রাতে খাওয়ার পর বিছানায় শুয়েও ঘুম আসছিল না। বারবার রফিকের বলা কথাগুলো কানে আসছিল। আশিক জিনের আসর, কথাটা যেন কিছুতেই মাথা থেকে নামছে না। গ্রামের মুরব্বীদের কাছে শুনেছি আশিক জিন নাকি তার পছন্দের মানুষকে ছায়ার মতো অনুসরণ করে। সে চায় না তার ভালোবাসার মানুষটা অন্য কারো হোক। হঠাৎ করেই বাইরে শন শন করে বাতাস বইতে শুরু করলো। জানালার কপাটে বাড়ি খেয়ে অদ্ভুত এক শব্দ হচ্ছে। আমার মনে হলো কেউ যেন জানলার ওপাশে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে ভয়ে উঠে বসলাম। বুকের ভেতরটা ধড়ফড় করছে। সাহস করে জানালার কাছে গিয়ে পর্দাটা একটু সরালাম। বাইরে ঘুটঘুটে অন্ধকার, শুধু বাতাসে গাছপালার ডালগুলো এমন ভাবে দুলছে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের নিয়ে খেলা করছে। ঠিক সেই মুহূর্তে আমার চোখ পড়ল পারুলের বাড়ির দিকে। দোতলার একটা ঘরে টিম টিম করে আলো জ্বলছে। ওটা পারুলের ঘর। আমার কেন যেন মনে হলো জানলার ধারে একটা ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। আবছা অন্ধকারে স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু অবয়বটা একটা দীর্ঘদেহী পুরুষের মতো। মূর্তিটা স্থির, পারুলের ঘরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার সারা শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত পর্দা টেনে বিছানায় এসে বসলাম। সারা রাত দু চোখের পাতা এক করতে পারলাম না। ওই ছায়া মূর্তিটা কে ছিল? সত্যি কি ওটা কোনো মানুষ, নাকি রফিকের বলা সেই আশিক জিন? পরদিন সকালে ঘুম থেকে উঠে রাতের ঘটনাটা ভুলতে পারছিলাম না। মনকে যতই বোঝাবার চেষ্টা করি ওটা আমার চোখের ভুল, ততই যেন ভয়টা জেঁকে বসছিল। রফিকের সাথে দেখা করার জন্য মনটা ছটফট করছিল। ওর সাথে কথা বললে হয়তো একটু হালকা লাগবে। আমি সকালের নাস্তা সেরেই রফিকের বাড়ির দিকে রওনা দিলাম। যাওয়ার পথে মতিন চাচার সঙ্গে দেখা। তাকে দেখে মনে হলো গত কয়েক মাস তার বয়স যেন 10 বছর বেড়ে গেছে। চেহারায় রাজ্যের দুশ্চিন্তার ছাপ। আমাকে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কই চাস বাবা? রফিকদের বাড়ি যাচ্ছিলাম চাচা, আপনি ভালো আছেন? তিনি একটা শুকনো হাসি দিয়ে বললেন, আর ভালো থাকা, মেয়েটাকে নিয়ে যে কি বিপদে আছি তা শুধু আল্লাহই জানেন। এত ভালো ভালো সম্বন্ধ আসছে, কিন্তু কোনোটাতেই কিছু হচ্ছে না। সবাই এসে পছন্দ করে যায়, কিন্তু পরে আর কোনো খবর থাকে না। কি করব কিছুই বুঝতে পারছি না। তার অসহায় মুখটা দেখে আমার খুব খারাপ লাগলো। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, চিন্তা করবেন না চাচা, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কথাটা বলার সময় আমার নিজের গলাটাই শুকিয়ে গিয়েছিল। কারণ আমি জানতাম সমস্যাটা যত সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। রফিকদের বাড়ি পৌঁছে দেখি সে বারান্দায় বসে চিন্তিত মুখে কি যেন ভাবছে। আমাকে দেখে উঠে দাঁড়ালো, বলল, আয় ভেতরে আয়। আমি ওর পাশে বসতেও বলল, নতুন খবর শুনেছিস? আমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালাম। পারুলের জন্য আবার একটা সম্বন্ধ এসছে। ছেলে ঢাকায় বড় চাকরি করে, খুব ভালো। বিকেলে ওরা পারুলকে দেখতে আসবে। খবরটা শুনে আমার বুকের ভেতরটা আবার ধক করে উঠল। রাতের সেই ছায়ামূর্তির কথা মনে পড়তেই এক অজানা আতঙ্ক আমাকে গ্রাস করলো। আমি রফিককে রাতের ঘটনাটা খুলে বললাম। সব শুনে ওর মুখটাও ফ্যাকাশে হয়ে গেল। ও কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে কি গ্রামের ওই কথাটাই ঠিক? পারুলের ওপর সত্যিই কোনো কিছুর আসর পড়েছে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমরা দুজনেই চুপ করে বসে রইলাম। বিকেলের জন্য অপেক্ষা করা ছাড়া আমাদের আর কিছুই করার ছিল না। মনের ভেতর একটা ঝড় বয়ে যাচ্ছিল। আজ বিকেলে কি হতে চলেছে সেই চিন্তায় আমাদের দুজনেরই কপালে চিন্তার ভাঁজ পড়ল। আমরা ঠিক করলাম ছেলেপক্ষ যখন আসবে তখন আমরা দূর থেকে হলেও পুরো ঘটনাটার উপর নজর রাখব। বিকেল গড়াতেই আমরা পারুলদের বাড়ির কাছাকাছি একটা ঝোপের আড়ালে গিয়ে দাঁড়ালাম।
এখান থেকে ওদের বাড়ির উঠোনটা স্পষ্ট দেখা যায়। কিছুক্ষণ পরই একটা সাদা গাড়ি এসে বাড়ির সামনে থামলো। গাড়ি থেকে একজন মধ্যবয়সী ভদ্রলোক, একজন মহিলা আর সাথে একজন সুদর্শন যুবক নামলো। বোঝা যাচ্ছে এরাই পাত্রপক্ষ। মতিন চাচা আর তার স্ত্রী হাসি মুখে তাদের বাড়ির ভেতরে নিয়ে গেলেন। প্রায় 1 ঘন্টা পর তারা বেরিয়ে এলেন। সবার মুখেই হাসি দেখে মনে হচ্ছে কথাবার্তা ইতিবাচক হয়েছে। পাত্র আর পারুলকে সম্ভবত আলাদা করে কথা বলার সুযোগ দেয়া হয়েছিল, কারণ পারুলও তাদের সাথে বেরিয়ে এলো। তার মুখটা লজ্জায় লাল হয়ে আছে, কিন্তু সেই লাল আভার ভেতরেও আমি একটা চাপা ভয় দেখতে পেলাম। পাত্রপক্ষ গাড়িতে ওঠার আগে মতিন চাচার সাথে কি যেন কথা বলল। তাদের হাব ভাব দেখে মনে হলো বিয়েটা প্রায় পাকা। তারা গাড়িতে উঠে চলে যাওয়ার পর মতিন চাচা আর তার স্ত্রী স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু আমার আর রফিকের ধুকপুকানিটা গেল না। সূর্যটা তখন পুরোপুরি ডুবে গেছে, চারিদিকে অন্ধকার নামতে শুরু করেছে। আমরা ঝোপের আড়াল থেকে বেরিয়ে বাড়ির দিকে হাঁটা ধরলাম। রফিক ফিসফিস করে বলল, দেখলি, কিছু তো হলো না, হয়তো আমাদেরই ভুল। আমি বললাম, হতেও পারে, কিন্তু আমার মনটা কেন যেন সায় দিচ্ছে না। বাড়ি ফেরার পথে হঠাৎ করেই একটা দমকা হাওয়া আমাদের পাশ দিয়ে বয়ে গেল। হাওয়ার সাথে ভেসে এলো অদ্ভুত এক মিষ্টি গন্ধ, অনেকটা বেলি ফুলের মতো, কিন্তু তার চেয়েও তীব্র। আমার হঠাৎ করেই রাতের সেই ছায়ামূর্তির কথা মনে পড়ল। আমি চমকে এদিক ওদিক তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। ঠিক তখনই দূর থেকে একটা চিৎকার ভেসে এলো। চিৎকারটা যেন বাতাস চিরে আমাদের কানে এসে বিঁধল। আমরা দুজনেই চমকে উঠলাম। এটা একটা পুরুষের আর্তনাদ, আর আওয়াজটা যেন সেদিক থেকে আসছে যেদিকে ছেলে পক্ষের গাড়িটা গেছে। আমার আর রফিকের বুঝতে বাকি রইল না কোনো একটা অঘটন ঘটেছে। আমরা দুজন ভয়ে ভয়ে সেই আওয়াজ লক্ষ্য করে দৌড়াতে শুরু করলাম। বাতাস চিরে ভেসে আসা সেই ভয়াল আর্তনাদটা আমাদের দুজনের রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। মুহূর্তের জন্য আমরা যেন পাথর হয়ে গেলাম। গ্রামের নিস্তব্ধ সন্ধ্যায় এমন চিৎকার স্বাভাবিক নয়। রফিক আমার হাতের কবজিটা খামচে ধরল। ওর হাত বরফের মতো ঠান্ডা আর কাঁপছে। কিসের আওয়াজ এটা? ওর গলা দিয়ে স্বর বের হচ্ছিল না। আমি ভয়ে ঢোক গিলে বললাম, যেদিক থেকে আওয়াজটা এসেছে চল সেদিকে যাই। আমার মনে হচ্ছে ওই ছেলেটার কিছু একটা হয়েছে। আমার নিজের ভেতরটা ভয়ে কুঁকড়ে যাচ্ছিল, কিন্তু একটা তীব্র কৌতূহল আর অজানা আশঙ্কা আমাদের দুজনকে তাড়িয়ে নিয়ে চলল। আমরা গ্রামের মূল রাস্তা ধরে পাগলের মতো দৌড়াতে শুরু করলাম। রাস্তাটা পিচ ঢালা হলেও দুপাশে ঘন জঙ্গল আর বাঁশঝাড়। দিনের বেলাতেও এই জায়গাগুলো কেমন ছমছমে থাকে, আর এখন তো সন্ধ্যা নেমে ঘুটঘুটে অন্ধকার। আমাদের দৌড়ের শব্দে দুপাশের ঝোপঝাড় থেকে ঝিঝি পোকার ডাক যেন হঠাৎ করে থেমে গেল। চারপাশের এই আকস্মিক নীরবতা ভয়টাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। কিছু দূর এগোতেই আমরা দৃশ্যটা দেখতে পেলাম। রাস্তার ঠিক মাঝখানে সেই সাদা গাড়িটা দাঁড়িয়ে আছে, কিন্তু কেমন যেন অদ্ভুতভাবে বাঁকানো। সামনের অংশটা রাস্তার পাশে একটা বিশাল শিরীষ গাছের সাথে এমন ভাবে ধাক্কা খেয়েছে যে বনেটটা দুমড়ে মুচড়ে গেছে। হেডলাইট দুটো ভেঙে চুরমার, কিন্তু একটা ভাঙা কাচের ভেতর থেকে টিম টিম করে আলো বের হচ্ছে। অন্ধকারটাকে সেই আলো আরো ভৌতিক করে তুলছে। আমরা ভয়ে ভয়ে গাড়ির কাছে এগিয়ে গেলাম। চালকের আসনে বসা মধ্যবয়সী ভদ্রলোক, সম্ভবত ছেলেটির বাবা, স্টিয়ারিং এর উপর হুমড়ি খেয়ে পড়ে আছেন। তার কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। পেছনের আসনে বসা মহিলাটি ভয়ে জ্ঞান হারিয়েছেন, কিন্তু আমাদের চোখ খুঁজছিল সেই সুদর্শন যুবকটিকে, পারুলের জন্য আসা সেই পাত্রটিকে। গাড়ির পেছনের দরজা খোলা, মনে হচ্ছে কেউ ধাক্কা দিয়ে বা টেনে হিঁচড়ে দরজাটা খুলেছে। আমরা টর্চের আলো ফেলে আশেপাশে তাকাতেই দৃশ্যটা চোখে পড়ল। রাস্তার পাশে জঙ্গলের ঠিক শুরুতে যুবকটি চিত হয়ে পড়ে আছে। তার চোখ দুটো খোলা, কিন্তু সেই দৃষ্টি আকাশের দিকে স্থির। মুখে এক অবর্ণনীয় আতঙ্কের ছাপ, যেন মৃত্যুর আগে সে ভয়ঙ্কর কিছু একটা দেখেছে। তার শার্টের কয়েকটা বোতাম ছেঁড়া আর গলায় নীলচে দাগ। কেউ যেন সর্বশক্তি দিয়ে তার গলা টিপে ধরেছিল। রফিক
দৃশ্যটা দেখে আর স্থির থাকতে পারল না। সে ও বাবারে বলে চিৎকার করে পিছিয়ে গেল। আমারও গা গুলিয়ে উঠল। এটা কোনো সাধারণ দুর্ঘটনা নয়। গাড়িটা যেভাবে গাছের সাথে ধাক্কা খেয়েছে তাতে চালকের আহত হওয়া স্বাভাবিক, কিন্তু পেছনের আসনে বসা যাত্রীর এভাবে গাড়ির বাইরে ছিটকে পড়াটা বেশ অস্বাভাবিক। গলায় এমন একটা দাগ থাকা আরো অস্বাভাবিক। ঠিক তখনই আমাদের পেছনে একটা ভারী গলার আওয়াজ পেলাম। কারা তোরা এখানে? আমরা দুজনে চমকে ফিরলাম। দেখি গ্রামের কয়েকজন লোক লাঠি আর টর্চ লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। চিৎকারের শব্দ শুনে তারাও ছুটে এসেছে। আমাদের বিধ্বস্ত চেহারা আর সামনের ভয়ঙ্কর দৃশ্য দেখে তারা মুহূর্তেই পরিস্থিতিটা বুঝে গেল। সর্বনাশ হয়েছে, এ তো পারুলের সম্বন্ধ আসা সেই ছেলে। একজন বয়স্ক লোক বলে উঠলেন। এরপর যা হলো তা একেবারেই হট্টগোল আর শোরগোল। গ্রামে আরো লোকজন জড়ো হলো। কেউ কেউ আহত বাবা মাকে ধরাধরি করে গাড়ি থেকে বের করার চেষ্টা করলো। কেউ কেউ ডাক্তার ডাকার জন্য ছুটোছুটি করতে লাগলো। কিন্তু সেই যুবকের নিথর দেহের দিকে কেউ এগোতে সাহস পাচ্ছিল না। তার মৃত্যুটা যে স্বাভাবিক নয় তা উপস্থিত সবাই চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল। আমি আর রফিক ভিড়ের এক কোণে দাঁড়িয়েছিলাম। রফিক তখনও থরথর করে কাঁপছে। ফিস ফিস করে বলল, আমি বলেছিলাম না এটা কোনো মানুষের কাজ না, সে আশিক জিন। সেই এটা করেছে। সে পারুলকে কিছুতেই অন্যের হতে দেবে না। ওর কথাগুলো আমার কানের ভেতর দিয়ে মস্তিষ্কে গিয়ে আঘাত করলো। গত রাতের সেই ছায়ামূর্তি, বাতাসে ভেসে আসা তীব্র মিষ্টি গন্ধ আর এখন এই নৃশংস মৃত্যু সবকিছু মিলেমিশে আমার যুক্তিবাদী মনটাকে একেবারে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। আমি আর অবিশ্বাস করতে পারছিলাম না এমন কিছু একটা ঘটেছে যা আমাদের বোধের বাইরে, যা জাগতিক কোনো নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না। খবরটা গ্রামে ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না। পারুলের বাড়িতে কান্নার রোল পড়ে গেল। মতিন চাচা খবরটা শুনেই জ্ঞান হারিয়েছেন। পারুলের মা চিৎকার করে কাঁদছেন আর বিলাপ করছেন আমার মেয়ের কপালে কি লেখা ছিল। কিন্তু পারুল আশ্চর্যজনকভাবে শান্ত। সে ঘরের এক কোণে চুপ করে বসেছিল। তার চোখে জল নেই, মুখে কোনো অভিব্যক্তি নেই, শুধু ফ্যাকাশে মুখটা আরো সাদা হয়ে গেছে। সে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন এই জগতের কোনো কিছুতেই তার কোনো আগ্রহ নেই। তার এই অস্বাভাবিক নীরবতা কান্নার চেয়েও বেশি ভয়ঙ্কর লাগছিল। মনে হচ্ছিল সে যেন আগেই জানতো এমন কিছু ঘটবে। পরদিন সকালে পুলিশ এলো। তারা লাশ নিয়ে গেল। দুর্ঘটনা হিসেবে একটা মামলাও হলো, কিন্তু গ্রামের কেউ এটাকে নিছক দুর্ঘটনা বলে মেনে নিতে পারল না। সবার মুখে একটাই কথা, আশিক জিনের আসর। পারুলের নামটা এখন আর সৌন্দর্যের প্রতীক নয়, বরং এক ভয়ঙ্কর অভিশাপের নামান্তর হয়ে উঠল। গ্রামের মায়েরা তাদের মেয়েদের পারুলের সাথে মিশতে বারণ করল। যে পারুলকে একসময় সবাই পছন্দ করত, সে এক মূর্তিমান আতঙ্ক। কয়েকদিন পর আমি আর রফিক আবার সেই বটগাছটা নিচে বসেছিলাম, কিন্তু আজকের পরিবেশটা আগের মতো শান্ত নয়। বাতাসে যেন একটা চাপা ভয় আর বিষাদের সুর। রফিক হঠাৎ বলল, মতিন চাচারা কি একজন বড় কবিরাজকে খবর দিয়েছেন আজ রাতেই আসবেন? আমি অবাক হয়ে বললাম, কবিরাজ? এসব দিয়ে কি হবে? রফিকরা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি হবে জানি না, কিন্তু চেষ্টা তো করতে হবে। জিন ভূত ছাড়ানোতে তার নাকি অনেক সুনাম। আমার মনে কুডাক দিচ্ছিল, জিন যদি সত্যি আশিক হয় তবে সে তার ভালোবাসার মানুষকে এত সহজে ছেড়ে দেবে না। রাত বাড়ার সাথে সাথে অস্থিরতা বাড়তে লাগলো। আমি কিছুতেই ঘরে বসে থাকতে পারলাম না। রফিককে ফোন দিয়ে বললাম, চল একবার দেখে আসি কি হচ্ছে। রফিক প্রথমে রাজি হচ্ছিল না, বলল, এসব জায়গায় না যাওয়াই ভালো, কখন কি বিপদ হয় বলা তো যায় না। কিন্তু আমার জেদের কাছে সে হার মানল। আমরা দুজন চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পারুলের বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িটা আজ কেমন যেন ভুতুরে লাগছিল। অন্যদিন যেখানে আলো আর মানুষের আনাগোনা থাকে, আজ সেখানে শুধু নিকষ কালো অন্ধকার আর পিনপতন নীরবতা। শুধু পারুলদের বাড়ির উঠোনে কয়েকটা হ্যারিকেনের আলো জ্বলছে, আর কিছু মানুষের চাপা গুঞ্জন শোনা যাচ্ছে। আমরা বাড়ির পেছনের দিকে একটা বড় আম গাছের আড়ালে গিয়ে দাঁড়ালাম। এখান থেকে উঠোনটা পরিষ্কার দেখা যায়। উঠোনের মাঝখানে একটা মাদুর পাতা, তার উপর
লাল শালু গায়ে দিয়ে বসে আছেন এক জটাধারী কবিরাজ। তার সামনে কয়েকটা মাটির পাত্র, ধনুচি আর সব হাবিজাবি জিনিসপত্র। মতিন চাচা আর গ্রামের কয়েকজন মুরব্বী তাকে ঘিরে বসে আছেন। তাদের সবার মুখেই গভীর উদ্বেগের ছাপ। কিছুক্ষণ মন্ত্র পড়ার পর কবিরাজ গম্ভীর গলায় বললেন, মেয়েকে আমাদের সামনে নিয়ে আসুন। পারুলের মা আর চাচি ধরাধরি করে পারুলকে নিয়ে এলেন। পারুল তখনও নিষ্প্রাণ একটা পুতুলের মতো। তাকে কবিরাজের সামনে বসানো হলো। তার চেহারায় কোনো ভাবান্তর নেই, যেন যা কিছু হচ্ছে তা অন্য কাউকে নিয়ে হচ্ছে। কবিরাজ তার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তারপর চোখ বন্ধ করে বিড়বিড় করে মন্ত্র পড়তে শুরু করলেন। তার মন্ত্র পড়ার সাথে সাথে চারপাশের পরিবেশটা ভারী হয়ে আসলো। হঠাৎ কবিরাজ চোখ খুললেন। তার চোখ দুটো আগুনের গোলার মতো লাল। তিনি পারুলের দিকে তাকিয়ে হুঙ্কার দিয়ে বললেন, কে তুই? কোথা থেকে এসেছিস? আমার মেয়ের শরীর ছেড়ে এখনই চলে যা। তার হুঙ্কারে আমরা দুজন গাছতলায় দাঁড়িয়েও কেঁপে উঠলাম, কিন্তু পারুল নির্বিকার। সে একইভাবে বসে রইল। কবিরাজ এবার আরো রেগে গেলেন। তিনি একটা মাটির পাত্র থেকে কিছু মন্ত্র পড়া পানি পারুলের গায়ে ছিটিয়ে দিলেন। পানিটা লাগার সাথে সাথেই অবিশ্বাস্য ঘটনা ঘটল। পারুল, যে এতক্ষণ নিষ্প্রাণ পুতুলের মতো বসেছিল, সে হঠাৎ করেই মাথা ঝাঁকিয়ে উঠল। কোনো নারীর গলা এমন হতে পারে না। পারুল কথা বলতে শুরু করলো। পারুলের শরীরটা ধনুকের মতো মেঁকে গেল। তার চোখ দুটো লাল। সে কবিরাজের দিকে তাকিয়েই পুরুষালী গলায় বলল, এত বড় সাহস, তুই আমাকে চলে যেতে বলিস? কবিরাজ দম্বার পাত্র নয়। তিনি আবারও জোরে মন্ত্র পড়া শুরু করলেন, কিন্তু এবার পারুলের রূপ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে দু হাত দিয়ে নিজের চুল ছিঁড়তে লাগলো, পাগলের মতো হাসতে লাগলো। কবিরাজ একটা লোহার শিখ গরম করে পারুলের দিকে এগিয়ে যেতেই সে চিৎকার করে উঠল, এর ফল ভালো হবে না। কথার সাথে সাথেই প্রচন্ড দমকা হাওয়া বইল। হ্যারিকেন নিভে গেল। চারিদিকে নেমে এলো অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে শুধু শোনা যেতে লাগলো পারুলের সেই ভয়ঙ্কর হাসি আর কবিরাজের আর্তনাদ। আমি ভয়ে জমে গিয়েছিলাম। কি ঘটছে কিছুই বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ পর লোকেরা দেশলাই জ্বালিয়ে আবার হ্যারিকেন ধরালো। কবিরাজ উঠোনের এক কোণে অজ্ঞান হয়ে পড়ে আছেন। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। পারুল নেই, উধাও। মতিন চাচা, আমার মেয়ে কোথায়, আমার মেয়ে বলে চিৎকার করে উঠলেন। সবাই মিলে বাড়ির ভেতরে সবখানে খোঁজাখুঁজি করলো, কিন্তু পারুলকে পাওয়া গেল না। যেন সে বাতাসে মিলিয়ে গেছে। আমি আর রফিক এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। আমরা বাড়ির দিকে দৌড়াতে শুরু করলাম। আমাদের পেছনে পড়ে রইল একটা অভিশপ্ত বাড়ি, একজন মুমূর্ষ কবিরাজ আর এক হারিয়ে যাওয়া মেয়ের হাহাকার। আশিক যিনি কি পারুলকে নিয়ে গেছে, তাকে কি কোনোদিনই খুঁজে পাওয়া যাবে না? পারুলদের বাড়ি থেকে প্রায় এক প্রকার পালিয়ে আসার পর আমি আর রফিক নিজেদের বাড়িতে ফিরে এলেও সেই রাতের ভয়ঙ্কর স্মৃতি আমাদের তাড়া করে ফিরছিল। ঘুমাবার চেষ্টা করাটাও একটা বিলাসিতা ছিল। চোখের পাতা এক করলেই ভেসে উঠছিল পারুলের সেই ভয়ঙ্কর মুখ। পরদিন সকালটা ছিল অস্বাভাবিক রকমের থমথমে। আকাশ মেঘলা, বাতাস ভারী, যেন পুরো গ্রামটাই পারুলদের সাথে শোক পালন করছে। গ্রামের কেউ সেদিন কাজে যায়নি। সবার চোখে মুখে অনিশ্চয়তার ছাপ। কবিরাজকে রাতেই হাসপাতালে পাঠানো হয়েছিল, কিন্তু সকাল হতে না হতেই খবর এলো তিনি মারা গেছেন। ডাক্তাররা বলছেন হার্ট অ্যাটাক, কিন্তু গ্রামের মানুষ জানে আসল কারণটা কি। আমি আর রফিক সকালের নাস্তা করে বেরিয়ে পড়লাম। আমাদের দুজনেরই উদ্দেশ্য এক, পারুলদের বাড়ির দিকে যাওয়া। যদিও ভয় করছিল কি ঘটছে তা জানার এক তীব্র কৌতূহল ছিল সঙ্গে। পারুলদের বাড়ির সামনে গিয়ে দেখি থমথমে ভিড়। মতিন চাচা উঠোনের এক কোণে বসে পাথরের মতো স্তব্ধ হয়ে আছেন। তার চোখ দুটো ফোলা, দৃষ্টি শূন্য। পারুলের মা ভেতরে বিলাপ করছেন, কিন্তু সেই বিলাপে এখন আর জোর নেই। শুধু একটা চাপা কান্নার সুর ভেসে আসছে। পারুলের খোঁজার সব রকম চেষ্টা করা হয়েছে। গ্রামের যুবকরা দল বেঁধে আশেপাশের জঙ্গল, পুকুর, ধানক্ষেত সবকিছু খুঁজেছে, কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে একজন বয়স্ক লোক গ্রামের ইমাম সাহেব এগিয়ে এলেন। তিনি মতিন চাচার কাঁধে হাত রেখে ভারী গলায় বললেন, মতিন ভাই, যা হওয়ার হয়ে গেছে,
এখন আর হাহুতাশ করে লাভ নেই। আল্লাহর উপর ভরসা রাখুন। আমার মন বলছে পারুল মাকে খুঁজে পাওয়া যাবে। তার কথায় মতিন চাচা একটু সম্বিত ফিরে পেলেন। তিনি ইমাম সাহেবের দিকে ভাঙা গলায় বললেন, কিভাবে পাবো হুজুর? আমার মেয়েকে তো সেই শয়তান নিয়েই গেল। আমার সব শেষ। ইমাম সাহেব বললেন, সবকিছুরই একটা উপায় থাকে। জিন জাতির ক্ষমতা আছে, কিন্তু তারা আল্লাহর ক্ষমতার ঊর্ধ্বে নয়। তবে আমার একটা সন্দেহ হচ্ছে। সবাই উৎসুক হয়ে তার দিকে তাকালো। ইমাম সাহেব চারদিকে একবার দেখে নিয়ে গলা নামিয়ে বললেন, আশেক জিন সাধারণত তার পছন্দের মানুষকে নিজের কাছে নিয়ে নেয়, এটা ঠিক, কিন্তু তারা নিজেদের জগৎ ছেড়ে এই মানুষের জগতে খুব বেশি দিন থাকে না। পারুল মাকে সে হয়তো আশেপাশে কোথাও লুকিয়ে রেখেছে, এমন কোনো জায়গায় যেখানে সাধারণ মানুষের নজর পড়বে না। তার কথা শুনে রফিক হঠাৎ আমার দিকে তাকালো। ওর চোখে আমি এক অদ্ভুত আলো দেখতে পেলাম। ও আমাকে ইশারায় একটু দূরে ডেকে নিয়ে গেল। ফিসফিস করে বলল, ইমাম সাহেবের কথা শুনে আমার একটা জায়গার কথা মনে পড়ছে। গ্রামের পশ্চিম দিকের সেই পুরনো জমিদার বাড়িটা আছে না, যেটা 100 বছর ধরে পরিত্যক্ত। আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। জমিদার বাড়ি? জায়গাটার কথা ভাবতেই গা শিরশির করে ওঠে। ছোটবেলায় কতবার শুনেছি ওই বাড়িতে জিন পরীরা বাস করে। সূর্য ডোবার পর ওই দিকটায় গ্রামের কেউ ভুল করেও পা বাড়ায় না। দিনের বেলাতেও জায়গাটা অন্ধকার আর স্যাঁতস্যাঁতে থাকে। বিশাল বিশাল গাছপালা বাড়িটাকে এমন ভাবে ঢেকে রেখেছে যে আকাশ পর্যন্ত দেখা যায় না। আমি বললাম, তুই কি বলতে চাইছিস? রফিক দৃঢ় গলায় বলল, সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ইমাম সাহেব বললেন, এমন জায়গা যেখানে মানুষের নজর পড়বে না। এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে? তাছাড়া ছোটবেলায় শুনতাম ওই বাড়িতে নাকি এক জিনের বাদশা থাকতো, যে এক মানবীর প্রেমে পড়েছিল। কথাটা আমার কাছে নিছকই গল্প বলে মনে হলেও বর্তমান পরিস্থিতিতে কোনো কিছুই আর অসম্ভব মনে হচ্ছিল না। আমি বললাম, কিন্তু ওখানে যাওয়া তো খুব রিস্কি। রফিক আমার দিকে তাকিয়ে বলল, পারুলকে তো খুঁজে বের করতে হবে নাকি? রফির কথা আমি সাহস পেলাম। আমরা দুজন মিলে গ্রামে আরো 5-6 জন সাহসী যুবককে রাজি করালাম। প্রথমে কেউ যেতে রাজি হচ্ছিল না, কিন্তু পারুলের জন্য তাদের সবারই মায়া হচ্ছিল। তাছাড়া একসাথে এতজন থাকলে ভয়টাও কম লাগবে। আমরা সিদ্ধান্ত নিলাম লাঠি, সোঁটা আর টর্চ লাইট নিয়ে রওনা দেব। আমরা যখন জমিদার বাড়ির দিকে রওনা দিলাম তখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। আকাশটা আরো বেশি মেঘলা হয়ে এসেছে। যে কোনো মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নামবে। জমিদার বাড়ির কাছাকাছি পৌঁছাতেই পরিবেশটা কেমন যেন বদলে গেল। বাতাসের মধ্যে একটা ঠান্ডা স্যাঁতস্যাঁতে ভাব। পোকামাকড়ের ডাকও এখন শোনা যায় না। চারিদিকে এক কবরের নিস্তব্ধতা। বিশাল লোহার গেটটা মরিচা ধরে প্রায় ক্ষয় হয়ে গেছে। সামান্য ধাক্কাতেই ক্যাটক্যাট করে একটা ভয়ঙ্কর শব্দ করে খুলে গেল। আমরা ভেতরে পা রাখতেই মনে হলো যে অন্য কোনো এক জগতে প্রবেশ করেছি। ঘন জঙ্গলের মতো গাছপালা আর লতা পাতায় পুরো বাড়িটা ঢাকা। দিনের আলো ঠিক মতো প্রবেশ করতে পারছে না। ভেতরে একটা ভ্যাপসা পচা পাতার গন্ধ। বাড়িটা দোতলা, কিন্তু এখন শুধু কঙ্কালসার কাঠামো দাঁড়িয়ে আছে। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। জানালা দরজা বলতে কিছু নেই। আমরা সবাই একসাথে গা ঘেঁষাঘেঁষি করে এগোতে লাগলাম। সবার হাতেই শক্ত করে ধরা লাঠি। পারুল, পারুল বলে কয়েকবার হাঁক দিলাম আমরা, কিন্তু আমাদের ডাক শুধু দেয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো, যার নীরবতাকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। আমরা সাবধানে নিচের ঘরগুলো এক এক করে দেখতে লাগলাম। মাকড়সার জাল, ধুলোর আস্তরণ আর ইঁদুর চামচিকার বিষ্ঠা ছাড়া আর কিছুই নেই। কোনো ঘরেই পারুলের চিহ্ন মাত্র পেলাম না। আমাদের সাথে আসা একজন বলল, এখানে কিছু নেই, চলো ফিরে যাই। এই ছিল ঘটনা। অনেক কষ্ট করে লিখেছি, পড়ে শোনালে খুশি হতাম। আমি শাহাদাত খান, ঠিকানা মুসলিম বাগ, ঠোঁটা বাজার, কামরাঙ্গীর চর, ঢাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘটনা লেখার জন্য এবং ঘটনা পাঠানোর জন্য। এবং
ঘটনাটার ভেতরে আমার মনে হয় যে আরো একটা যদি পর্ব আসে বা আরো একটা অংশ আসে তাহলে হয়তো ভালো হবে। যদি আপনি খোঁজ পান, যদি জানেন যে পারুলের শেষ পর্যন্ত কি হয়েছিল, তাকে কি পাওয়া যায়নি সেটা তো বুঝলাম, কিন্তু আর কখনোই পাওয়া যায়নি এরকম কিছু, সেটা একটু জানিয়ে দিলে ভালো হতো। ঘটনাটার আর কয়েকটা লাইন বেশি থাকলেই সম্পূর্ণতা বা পরিপূর্ণতা পেত। এবং এই ঘটনাটা নিয়ে আমরা আবারও কথা বলেছিলাম, যিনি ঘটনাটি পাঠিয়েছিলেন তার সাথে ফোনে কথা হয়েছে, ইমেইলে কথা হয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম কয়েকটি প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল আমার এরকম যে ঘটনাটি সত্যি কিনা। তিনি বললেন ঘটনাটি যিনি সংগ্রহ করেছেন তিনি রোজা রেখে কষ্ট করে বিভিন্ন মানুষের সাথে কথা বলে এই ঘটনাটি সংগ্রহ করেছেন। আমি এরকম অনেকবার খোঁজ নিয়েছি যে আপনার ঘটনাটি সত্যি কিনা, এবং অনেকবারই আমি বিব্রত হয়েছি। তো যিনি ঘটনা পাঠান তিনি আসলে তার সবটা দিয়ে হয়তো সংগ্রহ করেন। যখন এই ধরনের কল করা হয় তখন তিনিও হয়তো অনেক বেশি বিব্রত হন, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। একই সাথে আমি প্রশ্ন করেছিলাম যে পারুল এখন কোথায়, যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম। যেটা জানা যায় যে পারুল সম্পর্কে পর্যাপ্ত তথ্য এখনো পর্যন্ত তার কাছে নেই, এবং এটা পাওয়া মাত্র তিনি আমাদের জানিয়ে দেবেন। আমাদের সেই জন্য অপেক্ষা করতে হবে। আমার শেষ প্রশ্নটি ছিল এই ঘটনাটি কোথায় ঘটেছে, যেহেতু এটি উল্লেখ নেই, সুতরাং তিনি সেই প্রশ্নটির উত্তরও দিয়েছেন শরীয়তপুর জেলার ডামুইটা থানার গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া বাজারের ঘটনা এটি। সুতরাং সন্দেহের নিশ্চয়ই আর কোনো অবকাশ নেই। আমরা